আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শর্মিনকে। অব্যাহতি দেওয়া হয়েছে প্রভিসি গোলাম রব্বানী ও ট্রেজারার মামুন রশিদকে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অনশন কর্মসূচি প্রত্যাহার করে উল্লাসে মেতেছে শিক্ষার্থীরা। প্রায় এক মাস ধরে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি অবকাঠামো উন্নয়ন, রেজিস্ট্রার অপসারণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা ও জিডি প্রত্যাহার। পরে এই আন্দোলন রূপ নেয় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে। সোমবার রাতে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে পড়েন 3 শিক্ষার্থী। আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। আন্দোলনের মুখে মঙ্গলবার ভিসি ডক্টর সুচিতা শর্মিনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই খবরে অনশন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। বের হয় আনন্দ মিছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা কথা খুব ভালো করে জানি যে ফ্যাসিবাদ পতনের পরে আনন্দের আসলে কোনো সীমা থাকে না, এবং মানুষ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিদিকে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে ঈদ পালন করছে। তাদের নতুন ভিসি আসতেছেন, আমাদের অনেক প্রত্যাশা ছিল পূর্বে, যে প্রত্যাশাগুলো আসলে পূরণ হয় না, যার কারণে এই আন্দোলন। আর গণতান্ত্রিক পরিবেশ ছিল না বিশ্ববিদ্যালয়ে। প্রথম প্রত্যাশা থাকবে যে তিনি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবেন। দীর্ঘদিন একটা আন্দোলন করতেছিলাম, তো এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ, বিজয়ের সংবাদ, এই সংবাদ পাওয়ার পরে সব দুঃখ, কষ্ট, ক্লান্ত সব ধূলিসাৎ হয়ে গেছে। অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ নিষিদ্ধ জরুরি ছিল। ভারতের মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ জানায় ভারত। দিল্লিতে সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়ালের দাবি, সঠিক পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যা উদ্বেগজনক। জবাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম। মন্তব্য করেন, গত 15 বছরে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। রাজনৈতিক স্বাধীনতা খর্ব ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেছে দলটি। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি হয়ে পড়ে। যথাযথ পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা উদ্বেগজনক। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে। এ পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশনস ইন বাংলাদেশ। মানবিক করিডোর নিয়ে জনগণকে অন্ধকারে রাখার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংশয় জানিয়েছেন, বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এদিকে চট্টগ্রামে মানবিক করিডোর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় সোমবার 2 বাংলাদেশি জেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় 3 জেলেকে ধরে নিয়ে যায় তারা। এসব ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। এ অবস্থায় নানা প্রশ্ন উঠেছে মানবিক করিডোর নিয়েও। মানবিক করিডোর নিয়ে জনগণের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করছে বিএনপি। এ নিয়ে সবার সাথে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন দলের নেতারা। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে গাজায় পরিণত করার পায়তারা চলছে। মানবিক করিডোরের অর্থটা কি? এটা কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোনো রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? আর একটি যুদ্ধক্ষেত্র আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি? দেশে নির্বাচিত সরকার থাকলে মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করত বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় পথ হচ্ছে রাখাইনে ত্রাণ সহায়তা পাঠাতে জাতিসংঘের মানবিক করিডোরে জাপানের সমর্থন থাকবে যদি তা কার্যকর হয়। এই মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনইচির। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, চলতি মাসে প্রধান উপদেষ্টার জাপান সফরে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হবে। আলোচনায় গুরুত্ব পাবে বিনিয়োগ সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু। 15 মে টোকিওতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত। রাখাইনে জাতিসংঘের করিডোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাইদা শিনইচি বলেন, এই বিষয়ে সব পক্ষের মত থাকতে হবে। রাখাইনে আমাদের কোনো রাষ্ট্রদূত যেতে পারে না। আমরা জাতিসংঘের উদ্যোগের বিষয়টি পর্যালোচনা করছি। মানবিক করিডোর কাম্য, যদি তা কার্যকর ও টেকসই হয়। প্রধান উপদেষ্টা এই মাসের শেষ দিকে জাপান সফরে যাবেন, তখন দ্বিপাক্ষিক বৈঠক হবে। বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার আমরা। মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় তৃতীয় লাইনের কাজ শুরুর বিষয়ে আমরা আগ্রহী। দুই দেশের এফওসিতে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন সহ আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হবে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরে যোগ দেবেন এক মত বিনিময় সভায়। এরপর যাবেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে কর্ণফুলীর নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন এবং চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন হাটহাজারী সড়কের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে। বিকেলে হাটহাজারী উপজেলার পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে অংশ নিতে এসে ক্যাম্পাসে গল্পে আড্ডায় নির্ঘুম রাত কাটিয়েছে হাজার হাজার শিক্ষার্থী। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা আগের রাতেই ক্যাম্পাসে উপস্থিত হন। সমাবর্তনকে ঘিরে একদিন আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা, কিন্তু রাতে থাকার জায়গা না থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়ে। তবে বাস্তবতা মেনে নিয়ে আনন্দ উল্লাসে ক্যাম্পাসে সারা রাত পার করেছেন তারা। এছাড়া অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে খাবারেরও কিছুটা সংকট ছিল। তবে এসব বিপত্তিকে আমলে নেননি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এবার সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে 22,586 জন শিক্ষার্থী। ক্যাম্পাসে খোলা আকাশের নিচে রাতভর চলে শিক্ষার্থীদের আড্ডা আর গান। সমাবর্তনে অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় 100টি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দর পরিদর্শন ছাড়াও যাবেন জোবরা ও নিজ বাড়ি নজুমিয়ার হাটে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, ঘরের ছেলে আজকে ঘরে ফিরছে, কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরে প্রধান উপদেষ্টা হিসেবে আজকে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন, তার
যাওয়ার পূর্ব প্রস্তুতি কেমন? আপনি ঠিকই বলেছেন, প্রধান উপদেষ্টা তার নিজ শহরে নিজ বাড়িতে আজকে আসছেন। এই কারণে আসলে সেজেছে চট্টগ্রাম শহর, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যেটা জেনেছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সকাল 9:15 তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উনি অবতরণ করার কথা। এরপরে তিনি সরাসরি, আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রাম বন্দরে, পাশে চট্টগ্রাম বন্দর, সেখানে গিয়ে তিনি মত বিনিময় সভায় যোগ দিবেন। এরপরে তিনি সার্কিট হাউসে এসে সেখানে কয়েকটা প্রকল্প, বিশেষ করে কালুঘাট সেতু এবং হার্ট ফাউন্ডেশন এর উদ্বোধন করবে। আরও কয়েকটা প্রকল্পের উদ্বোধন শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মূল অনুষ্ঠান সমাবর্তন, পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এবং আপনি জানেন যে সমাবর্তনকে কেন্দ্র করে এটা বলা হচ্ছে এত বড় সমাবর্তন, অর্থাৎ 22,586 জন রেজিস্ট্রেশন করেছে। এত বড় সমাবর্তন আমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে বিশ্বে এত বড় সমাবর্তন অনুষ্ঠান এটাই প্রথম তারা দাবি করছেন, এবং বাংলাদেশের ইয়াতে তো বটেই। এবং এই কারণে আপনি দেখছেন এখানে হাজার হাজার সমাবর্তনে অংশগ্রহণকারীরা এখানে জড়ো হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম শহরের 16 শহর স্টেশনে। এখান থেকে শাটল ট্রেনে করে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। আপনি দেখছেন, আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি, শাটল ট্রেন আসছে, একটু পরে শাটল ট্রেন এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং সাধারণত প্রতিদিন এখান থেকে 2টা শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে ছেড়ে যায়, কিন্তু আজকে বিশেষ ব্যবস্থায় 5টা শাটল এখান থেকে ছেড়ে যাবে। এখন 9:30 এটা ছেড়ে যাওয়ার কথা, আপনি নিশ্চয়ই দেখছেন। এছাড়াও চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় 100টা বাস দেওয়া হয়েছে, যেটা যাতায়াতের সুবিধার্থে, এবং একইভাবে আসার জন্য একই ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনি দেখছেন শাটল ট্রেন এসে পৌঁছেছে, এবং এখানে উৎসুক যারা সমাবর্তনে অংশ নেবেন তারা তাদের পরিবার সহ, অনেকের মা বাবা এসেছেন, সবাই যাওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন, আপনি দেখছেন। এবং আমরা জেনেছি, আপনার যেমনটা আমরা শুনছিলাম এতক্ষণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে সেখানে আসলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, এবং আমরা জেনেছি বিশ্বের বিভিন্ন জায়গায় যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন দেশে থেকে তারাও এখানে চলে এসেছেন। তারা গতকাল রাতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন, যেহেতু স্থান সংকুলন না হওয়ায় হল এবং বিভিন্ন বাসা বাড়ি ভর্তি হয়ে যায়, অনেকে রাস্তা খোলা আকাশের নিচে ছিল। এবং আমরা এমনও দেখেছি মাদ্রাসা মসজিদে অনেক অবস্থান নিয়েছে, এবং তারা বাস্তবতা মেনে আসলে গান গেয়ে আড্ডা দিয়ে তাদের সময়টা পার করেছে। তারা এই দিনটা আর কখনো ফিরে আসবে না, কারণে তারা দিনটা উপভোগ করার জন্য অনেকে আগের রাতে ইচ্ছা করে চলে গেছে ক্যাম্পাসে, তারা সময় কাটেছে তাদের পুরনো বন্ধু এবং যারা পরিচিত তাদের সাথে কুশল বিনিময় এবং আড্ডা দিয়ে তারা সময় কাটেছে। মোটামুটি বলা চলে যে সমাবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং আমি যদি আরেকটু দেখাতে চাই, শাটল ট্রেন আপনি দেখছেন হুমড়ি খেয়ে উঠছে যারা সব সমাবর্তনে অংশ নেবেন, শিক্ষার্থীরা এবং তাদের সাথে তাদের পরিবারের মানুষজন আছেন। এবং যেটা বলা চলে যে আজকে দুপুর শিডিউল অনুযায়ী দুপুর 2টায় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত এখান থেকে চট্টগ্রাম শহর থেকে সার্কিট হাউস থেকে। আলমগীর সবুজ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম থেকে সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। মুক্তিযুদ্ধ ও জাতীয় সংগীতের অবমাননাকারীদের রাজনীতি বুমেরাং হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা এখনও নানাভাবে জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধকে হেয় করতে চান, তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির যুব উইং যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শুক্রবার যুব শক্তির আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজ নতুন বার্তা পাবে। গেল 53 বছরে দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়ে কাজ করা হয়নি, তাই গতানুগতিক ধারায় নয়, যুব শক্তি অনুপ্রাণিত করবে যুব সমাজকে। সংগঠনে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এনসিপি জানিয়েছে, যুব উইং তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। যারা জাতীয় সংগীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো
যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ সেগুলোর বিরোধিতা করছি। মে মাস তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাস। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনাও বেশি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল থেকে জুন কর্কটক্রান্তি রেখার আশেপাশে তাপ তীব্র থাকে, তাই বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে। গেল 5 বছরে 5টি ঘূর্ণিঝড় হয়েছে এই মাসে। এবারও 23 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। মে মাসে সূর্যের উত্তরায়ণ ঘটে। সূর্য মাথার উপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। আফ্রিকা, সৌদি আরব, ভারতের মরু অঞ্চলের সমান্তরালে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা, তাই এই রেখার আশেপাশে এলাকায় সূর্যের তাপ প্রখর হয়। এপ্রিল মেতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস। এ প্রবেশ মুখেই পড়ে চুয়াডাঙ্গা, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের উত্তর মধ্যাঞ্চল। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। তাই এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। এবছরও সারা দেশেই চরম ভাবাপন্ন হয়ে আছে আবহাওয়া। পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া, স্থানীয়ভাবে ভৌগোলিক অবস্থান, কর্কটক্রান্তি রেখার অবস্থান, তাছাড়া সূর্যের আলোর প্রখর প্রাপ্যতা এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের ব্যবধান, জলীয়বাষ্পের আধিক্য এবং বায়ুর গতিবেগ যদি কম থাকে, তাহলে এই অঞ্চলে এই যে চরম ভাবাপন্ন তাপমাত্রা, সেটি অসহনীয় হয়ে ওঠে। মে মাসে হানা দেয় ঘূর্ণিঝড়। 2019 সালে 6 বছরে ঘূর্ণিঝড় ফণী, আমফান, ইয়াস, মোখা ও রেমাল আঘাত হানে। এবছরেও মে মাসের শেষে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপ তৈরি না হওয়া পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা বলা উচিত হবে না বলে আমরা মনে করি, কারণ অনেক সময় নিম্নচাপ তৈরি হয়েই আবার তার ইন্টেন্সিফিকেশনের সমাপ্তি ঘটাতে পারে। তবে আমরা আশঙ্কা করছি যে এই ধরনের সিস্টেমের একটু তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তখন এটির নাম হবে শক্তি। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যায়। তাই বজ্রঝড়ের শুরুতেই খোলা স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয় নেবার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরুভূমির প্রাণী দুম্বা পালন করা হচ্ছে উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে। শৌখিন খামারি রবিউল ইসলাম গড়ে তুলেছেন দুম্বার খামার। মাত্র 2টি দিয়ে শুরু করলেও ছোট বড় মিলে এখন তার খামারে দুম্বার সংখ্যা 27টি। কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে এসব পশু। বাণিজ্যিকভাবে দুম্বা পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ দপ্তরের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। গেল 6 মাসে গাজীপুরে অগ্নিকাণ্ড হয়েছে 4 শতাধিক, বেশিরভাগই ঝুট গুদামে। কিন্তু এসব গুদামে নেই নির্বাপনের কোনো ব্যবস্থা। এছাড়া গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেও ঘটছে অগ্নি দুর্ঘটনা। সম্প্রতি জয়দেবপুরে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। ঘনবসতি, পানির অভাব আর সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। শিল্প অধ্যুষিত গাজীপুরে কোনাবাড়িতে গেল 3রা মে ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের একটি সুতার কারখানা ও কয়েকটি বসতবাড়িতে। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়ে যায় মেশিন, সুতাসহ অন্যান্য জিনিস। এতে 4.5 কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় কর্তৃপক্ষ। আমাদের অনেক সুতা ছিল স্টকে, বাজার একটু খারাপ যাওয়াতে আমরা মাল কিছু স্টক করছিলাম যে কম রেটের কারণে বিক্রি করতে পারি নাই। এখন যে অবস্থায় আছে আমার ঘরে মনে করেন যে যা গেছে এটা আসলে বলার না। একই দিনে টঙ্গীতেও ঘটে অগ্নিকাণ্ড। জেলায় গত 6 মাসে আগুন লেগেছে অন্তত 412 বার, বেশিরভাগই ঝুটের গুদামে। এছাড়া বস্তিতে এবং গ্যাসের লাইনের লিকেজ থেকেও ঘটেছে অগ্নি দুর্ঘটনা। আমার দোকান পান লুটপাট হয়ে গেছে, আমার বাসা বাড়ি পুড়ে গেছে, সবকিছু কিছু মালামাল কিচ্ছু নাই আমার এই যে গুডাউন ছিল 10টা ধরে পুড়ে গেছে। বেশিরভাগ ঝুট গুদামেই আগুন নেভানোর ব্যবস্থা নেই। এছাড়া সরু রাস্তা এবং অনেক আবাসিক এলাকায় কলকারখানার কারণে নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
ঝুটের যে গোডাউনগুলো আছে এগুলা দেখা যায় যে আবাসিক এলাকার মাঝখানে হয়। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে মাঝখানে এই ঝুট লোড আনলোড করার সময় যে ট্রাকগুলো দাঁড় করায় রাখে, অনেক সময় এগুলার জন্য আমাদের গাড়ি ভিতরে ঢুকলে আবার দেখা যায় যে গাড়ি ঘোরানোর মতো রাস্তা নাই, ব্যাক করে আবার ঢুকতে হয়। সম্প্রতি জয়দেবপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে একে একে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। বেশিরভাগ ক্ষেত্রে শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডারের লিকেজ, সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত অংশ এবং মশার কয়েল থেকে এসব আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চেয়ে আগামী 3 কর্মদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর কর্মীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাজধানীর রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এনবিআর বিলুপ্তিতে প্রতিষ্ঠানটির কর্মীদের দুশ্চিন্তার কিছু নেই, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএমএফের শর্ত ও সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার এনবিআরকে 2 ভাগ করেছে। সোমবার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ করা হয়েছে। অধ্যাদেশ জারির পর ক্ষোভ তৈরি হয়েছে কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের। এর প্রতিবাদে মঙ্গলবার এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, অধ্যাদেশে কর্মকর্তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি, তাই অধ্যাদেশ বাতিল না হলে 3 দিনের কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আগামী 15ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত এবং আগামী 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কলম বিরতি পালন করবে। যখন বড় পরিসরে এই আলোচনাগুলো হবে, সেই ক্ষেত্রে এটি কতটা উপযোগী সেটি বের হয়ে আসার সুযোগ তৈরি হবে। আমরা শুধু সেই সুযোগটি তৈরি হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছি। সেটাকে বিলুপ্ত করার আগে জনগণকে সম্পৃক্ত করা, সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডার থেকে সম্পৃক্ত করা অতীব জরুরি। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোই প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের কর্মকর্তাদের সাথে আলাপ করেই এটি করা হয়েছে। এতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। ওদেশে যে আলাপ করি না তা না, আর আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে। ওদিকে আমার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ব্যাখ্যায় জানায়, এনবিআর ভেঙে 2 বিভাগ গঠন শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটি ন্যায়ভিত্তিক ও দক্ষ কর ব্যবস্থা প্রণয়নের জন্য জরুরি। শক্তিশালী নীতি নির্ধারণ ও স্বচ্ছ প্রশাসন দেশের নাগরিকদের ইচ্ছা পূরণে সহায়ক হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাধিক বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ফলে জুন মাসে আইএমএফ এর ঋণের 4র্থ ও 5ম কিস্তির $1.3 বিলিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আজ। বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি এতে যোগ দেবেন। সংবাদ সম্মেলনে আইএমএফ এর সঙ্গে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির বিষয়টি জানানো হবে। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে মতবিরোধ থাকায় এতদিন ঋণের কিস্তি আটকে ছিল। অবশেষে দীর্ঘদিনের মতপার্থক্যের পর আইএমএফ ঋণ ছাড়ে রাজি হয়েছে। কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, তারপর অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ বিভিন্ন স্টেকের সাথে তারা কথা বলেছে এবং তাদের যে সকল শর্ত ছিল সেগুলো আবার তাদের কাছে খোলাসা করেছে। এই ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে ধারণা করা হচ্ছে যে আইএমএফ ঋণ প্রদানের ক্ষেত্রে যে অচলায়তন ছিল এটার অবসান ঘটবে। উড়োজাহাজের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম কমেছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার প্রায় 18 টাকা কমিয়ে 93 টাকা 57 পয়সা এবং আন্তর্জাতিক রুটে 15 সেন্ট কমিয়ে 60 সেন্ট নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করে এনার্জি রেগুলেটরি কমিশন BERC।
সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নতুন দর মঙ্গলবার রাত 12টার পর থেকে কার্যকর হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। এ সময় আমদানি মূল্যের অংশ প্রতি মাসে সমন্বয় করার ঘোষণা দিয়েছে বিইআরসি। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে দাম বেড়ে যাবে, আর কমলে দেশেও কমবে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। সেখান থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ইশরাক হোসেনের সমর্থকরা কি বলছেন? মাহমুদ শরীফ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ইশরাক হোসেনের সমর্থকরা যে বিক্ষোভ করছেন, তারা কি বলছেন? দেখুন, ইশরাক হোসেনকে যাতে দ্রুত শপথ করানো হয় সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, এই দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ভোটার বলি বা নগরবাসী বলি তারা উপস্থিত হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন, যেহেতু নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে এবং এরপরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, এরপরেও অজানা কারণে তাকে শপথ করানো হচ্ছে না। এটি তারা তাদের যে এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা দাবি করছেন যে কারো ইন্ধনে হয়তো এই শপথ করানো বাধাগ্রস্ত করা হচ্ছে। যারা এর পেছনে ইন্ধন দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করার দাবি তুলছেন তারা। এখানে একটি বিষয় তুলে ধরছেন তারা, যে যেহেতু নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই এখন, যে কারণে তারা নানা সুবিধা বঞ্চিত। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব সুবিধা পেয়ে থাকে নাগরিকরা, সেসব সুবিধা বঞ্চিত। এটি তারা বলছে বসা থেকে শুরু করে পয় নিষ্কাশন, বিশুদ্ধ পানি, এসব তারা ঠিক মতো পাচ্ছেন না। তারা দাবি জানাচ্ছে, যদি ইশরাক হোসেনকে যে নির্বাচনী ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করেছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, এরপরে ধাপই হচ্ছে শপথ। তাকে যদি শপথ করানো হয় তাহলে জনগণের ভোটে নির্বাচিত মেয়র তিনি, সেক্ষেত্রে তিনি জনগণের যে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে, এই দাবি করছে তারা। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের যে সড়ক রয়েছে, এই সড়কের দুই পাশেই ঢাকাবাসীর ব্যানারে অংশ নিয়েছে বিপুল সংখ্যক নগরবাসী। তারা তাদের যে দাবি, সেই দাবি তারা দ্রুত বাস্তবায়ন চান এবং তারা বলছেন, যেহেতু 2020 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, সেহেতু বেশি দিন সময় নেই, অর্থাৎ নির্বাচন যে নির্বাচনী 5 বছরের নির্বাচনের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার বেশি দিন সময় নেই, যে কারণে তারা চাচ্ছে যে দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়ানো হোক এবং তিনি মেয়র হিসেবে যাতে দ্রুত দায়িত্ব নিতে পারে, এর জন্য তারা দাবি তুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।